এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত দ্বিতীয় খণ্ডের পর্ব 4। সেদিন এমন প্রবৃত্তি হইল না যে নিচে যায়, সুতরাং নন্দটগরের যুদ্ধের অবসান কিভাবে হইল, সন্ধিপত্রে কোন কোন শর্তাদি নির্দিষ্ট হইল, কিছুই জানি না। তবে পরে দেখিয়াছি, শর্ত যাই হোক, বিপদের দিনে সেই স্ক্র্যাপ অফ পেপারটা কোনো কাজেই লাগে না। যাহার যখন আবশ্যক হয় অবলীলাক্রমে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া অপরের বুহ ভেদ করে। 20 বৎসর ধরিয়া তাহারা এই কাজ করিয়াছে, এবং আরও 20 বৎসর যে করিবে না এমন শপথ বোধ করি স্বয়ং বিধাতা পুরুষও করিতে পারেন না। সারাদিন আকাশে ছেঁড়া মেঘের আনাগোনার বিরাম ছিল না। এখন অপরাহ্নের কাছাকাছি একটা গাঢ় কালো মেঘ দিক চক্রবাল আচ্ছন্ন করিয়া ধীরে ধীরে মাথা তুলিয়া উঠিতে লাগিল। মনে হইল সমস্ত খালাসিদের চোখে মুখেই কেমন যেন একটা উদ্বেগের ছায়া পড়িয়াছে। তাহাদের চলাফেরার মধ্যেও এক প্রকার ব্যস্ততার লক্ষণ, যাহা ইতিপূর্বে লক্ষ্য করি নাই। একজন বৃদ্ধ গোছের খালাসিকে ডাকিয়া জিজ্ঞাসা করিলাম, চৌধুরীর পো, আজ রাত্রেও কি কালকের মতো ঝড় হবে মনে হয়? বিনয়ে চৌধুরীর পুত্র বশ হইল, দাঁড়াইয়া কহিল, কোথা, নিচে যাও, কাপ্তান কইছে সাইক্লোন হতে পারে। মিনিট 15 পরেই দেখিলাম কথাটা অমূলক নয়। উপরের যত যাত্রী ছিল সকলকে একরকম জোর করিয়া খালাসিরা হোল্ডের মধ্যে নামাইয়া দিতে লাগিল। 2-4 জন আপত্তি করায় সেকেন্ড অফিসার নিজে আসিয়া ধাক্কা মারিয়া তাহাদিগকে তুলিয়া দিয়া বিছানাপত্র পা দিয়া গুটাইয়া দিতে লাগিল। আমার তোরঙ্গ বিছানা খালাসিরা ধরাধরি করিয়া নিচে লইয়া গেল, কিন্তু আমি নিজে আর একদিকে সরিয়া পড়িলাম। শুনিলাম সকলকে, অর্থাৎ যে হতভাগ্যেরা 10 টাকার বেশি ভাড়া দিতে পারে নাই, তাহাদিগকে জাহাজের খোলের মধ্যে পুরিয়া গর্তের মুখ আঁটিয়া বন্ধ করা হইবে। তাহাদের মঙ্গলের জন্যও বটে, জাহাজের মঙ্গলের জন্যও বটে, এইরূপই বিধি। আমার কিন্তু নিজের জন্য এই কল্যাণের ব্যবস্থা কিছুতেই মনোভূত হইল না। ইতিপূর্বে সাইক্লোন বস্তুটি সমুদ্রে কেন, ডাঙাতেও দেখি নাই। কি ইহার কাজ, কেমন ইহার রূপ, অমঙ্গল ঘটাইবার কতখানি ইহার শক্তি, কিছুই জানি না। মনে মনে ভাবিলাম, ভাগ্য বলে যদি এমন জিনিসেরই আবির্ভাব আসন্ন হইয়াছে, তবে না দেখিয়া ইহাকে ছাড়িব না। তা অদৃষ্টে যা ঘটে তা ঘটুক। আর ঝড়ে জাহাজ যদি মারাই যায়, তো অমন প্লেগের ইঁদুরের মতো পিঁজরায় আবদ্ধ হইয়া মাথা ঠুকিয়া ঠুকিয়া জল খাইয়া মরিতে যায় কেন? যতক্ষণ পারি হাত পা নাড়িয়া ঢেউয়ের উপরে নাগরদোলা চাপিয়া ভাসিয়া গিয়া একসময় টুপ করিয়া ডুব দিয়া পাতালের রাজবাড়িতে অতিথি হইলেই চলিবে। কিন্তু রাজার জাহাজ যে আগে পিছে লক্ষ কোটি হাঙর অনুচর ছাড়া কালাপানিতে 1 পা চলেন না, এবং জলযোগ করিয়া ফেলিতেও যে তাহাদের মুহূর্ত বিলম্ব হয় না, এ সকল তথ্য তখনও আমার জানা ছিল না। অনেকক্ষণ হইতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছিল। সন্ধ্যার কাছাকাছি বাতাস এবং বৃষ্টির বেগ উভয়ই বাড়িয়া উঠিল। এমন হইয়া উঠিল যে পালাইয়া বেড়াইবার আর জোর রহিল না। যেখানে হোক সুবিধা মতো একটু আশ্রয় না লইলেই নয়। সন্ধ্যার আঁধারে যখন সস্থানে ফিরিয়া আসিলাম, তখন উপরের ডেক জনশূন্য। মাস্তুলের পাশ দিয়া উঁকি মারিয়া দেখিলাম ঠিক সম্মুখেই বুড়ো কাপ্তেন দূরবীন হাতে ব্রিজের উপর ছুটাছুটি করিতেছেন। হঠাৎ তাঁর সুনজরে পড়িয়া গিয়া পাছে এত কষ্টের পরেও আবার সেই গর্তে গিয়া ঢুকিতে হয়, এই ভয়ে একটা সুবিধা গোছের জায়গা অন্বেষণ করিতে করিতে একেবারে অচিন্তনীয় আশ্রয় মিলিয়া গেল। একধারে অনেকগুলা ভেড়া, মুরগি ও হাঁসের খাঁচা উপরি উপরি রাখা ছিল। তাহারই উপরে উঠিয়া বসিলাম। মনে হইল এমন নিরাপদ জায়গা বুঝি সমস্ত জাহাজের মধ্যে আর কোথাও নাই। কিন্তু তখনও অনেক কথাই জানিতে বাকি ছিল। বৃষ্টি, বাতাস, অন্ধকার এবং জাহাজের দোলন সব কটিই ধীরে ধীরে বাড়িয়া উঠিতে লাগিল। সমুদ্র তরঙ্গের আকৃতি দেখিয়া মনে হইল এই বুঝি সেই সাইক্লোন। কিন্তু
সে যে সাগরের কাছে গোষ্পদ মাত্র, তাহা অস্থিমজ্জায় হৃদয়ঙ্গম করিতে আর একটু অপেক্ষা করিতে হইল। হঠাৎ বুকের ভিতর পর্যন্ত কাঁপাইয়া দিয়া জাহাজের বাঁশি বাজিয়া উঠিল। উপরের দিকে চাহিয়া মনে হইল মন্ত্র বলে যেন আকাশের চেহারা বদলাইয়া গেছে। সেই গাঢ় মেঘ আর নাই। সমস্ত ছিঁড়িয়া খুঁড়িয়া কি করিয়া সমস্ত আকাশটা যেন হালকা হইয়া কোথাও উধাও হইয়া চলিয়াছে। পরক্ষণেই একটা বিকট শব্দ সমুদ্রের প্রান্ত হইতে ছুটিয়া আসিয়া কানে বিঁধিল। যাহার সহিত তুলনা করিয়া বুঝাইয়া দিই এমন কিছুই জানি না। ছেলেবেলায় অন্ধকার রাত্রে ঠাকুরমার বুকের ভিতরে ঢুকিয়া সেই যে গল্প শুনিতাম, কোন এক রাজপুত্র এক ডুবে পুকুরের ভিতর হইতে রূপার কৌটা তুলিয়া 700 রাক্ষসীর প্রাণ সোনার ভোমরা হাতে পিষিয়া মারিয়াছিল, এবং সেই 700 রাক্ষসী মৃত্যু যন্ত্রণায় চিৎকার করিতে করিতে পদভরে সমস্ত পৃথিবী মারাইয়া গুড়াইয়া ছুটিয়া আসিয়াছিল। এও যেন তেমনি কোথায় কি একটা বিপ্লব বাঁধিয়াছে। তবে রাক্ষসী 700 নয়, 100 কোটি উন্মত্ত কোলাহলে এদিকেই ছুটিয়া আসিতেছে। আসিয়াও পড়িল। রাক্ষসী নয়, ঝড়। তবে এর চেয়ে বোধ করি তাদের আশাই ঢের ভালো ছিল। এই দুর্জয় বায়ুর শক্তি বর্ণনা করা তো ঢের দূরের কথা, সমগ্র চেতনা দিয়া অনুভব করাও যেন মানুষের সামর্থ্যের বাইরে। জ্ঞান বুদ্ধি সমস্ত অভিভূত করিয়া শুধুমাত্র এমনি একটা অস্পষ্ট অথচ নিঃসন্দেহ ধারণা মনের মধ্যে জাগিয়া রহিল যে দুনিয়ার মেয়াদ একেবারে নিঃশেষ হইতে আর বিলম্ব কত। পাশেই যে লোহার খুঁটি ছিল, গলার চাদর দিয়া নিজেকে তাহার সঙ্গে বাঁধিয়া ফেলিয়াছিলাম। অনুক্ষণ মনে হইতে লাগিল এইবার ছিঁড়িয়া ফেলিয়া আমাকে সাগরের মাঝখানে উড়াইয়া লইয়া ফেলিবে। হঠাৎ মনে হইল জাহাজের গায়ে কালো জল যেন ভিতরের ধাক্কায় বজবজ করিয়া ক্রমাগত উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে। দূরে চোখ পড়িয়া গেল, দৃষ্টি আর ফিরাইতে পারিলাম না। একবার মনে হইল এ বুঝি পাহাড়, কিন্তু পরক্ষণেই সে ভ্রম যখন ভাঙিল তখন হাত জোর করিয়া বলিলাম, ভগবান, এই চোখ দুটি যেমন তুমিই দিয়াছিলে, আজ তুমিই তাহাদের সার্থক করিলে। এতদিন ধরিয়া তো সংসারে সর্বত্র চোখ মেলিয়া বেড়াইতেছি, কিন্তু তোমার এই সৃষ্টির তুলনা তো কখনো দেখিতে পাই নাই। যতদূর দৃষ্টি যায় এই অচিন্তনীয় বিরাটকায় মহাতরঙ্গ মাথায় রজত শুভ্র কিরীট পরিয়া দ্রুতবেগে অগ্রসর হইয়া আসিতেছে। এত বড় বিস্ময় জগতে আর আছে কি? সমুদ্রে তো কত লোকই যাই আসে, আমি নিজেও তো আরও কতবার এই পথে যাতায়াত করিয়াছি, কিন্তু এমনটি তো আর কখনো দেখিতে পাইলাম না। তাছাড়া চোখে না দেখিলে জলের ঢেউ যে কোনো গতিকেই এত বড় হইয়া উঠিতে পারে, এ কথা কল্পনার বাপের সাধ্যও নাই কাহাকেও জানায়। মনে মনে বলিলাম, হে ঢেউ সম্রাট, তোমার সংঘর্ষে আমাদের যাহা হইবে সে তো আমি জানি, কিন্তু এখনও তো তোমার আসিয়া পৌঁছিতে অন্তত 8 মিনিট কাল বিলম্ব আছে। সেই সময়টুকু বেশ করিয়া তোমার কলেবরখানি যেন দেখিয়া লইতে পারি। একটা জিনিসের সুবিপুল উচ্চতা ও ততোধিক বিস্তৃতি দেখিয়া কিন্তু এ ভাব মনে আসে না, কারণ তা হইলে হিমালয়ের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গই তো যথেষ্ট। কিন্তু এই যে বিরাট একটা ব্যাপার জীবন্তের মতো ছুটিয়া আসিতেছে, সেই অপরিমেয় গতিশক্তির অনুভূতি আমাকে অভিভূত করিয়া ফেলিয়াছিল। কিন্তু সমুদ্র জলে ধাক্কা দিলে যাহা জ্বলিয়া জ্বলিয়া উঠিতে থাকে, সেই জ্বলা নানা প্রকারের বিচিত্র রেখায় ইহার মাথার উপর খেলা করিতে না থাকিলে এই গভীর কৃষ্ণ জলরাশির বিপুলত্ব এই অন্ধকারে হয়তো তেমন করিয়া দেখিতেই পাইতাম না। এখন যত দূর দৃষ্টি যায় তত দূরই এই আলোকমালা যেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপ জ্বালিয়া এই ভয়ঙ্কর সুন্দরের মুখ আমার চক্ষের সম্মুখে উদ্ঘাটিত করিয়া দিল। জাহাজের বাঁশি অসীম বায়ুবেগে থরথর করিয়া কাঁপিয়া বাজিতেই লাগিল, এবং ভয়ার্ত খালাসির দল আল্লাহর কর্ণে তাহাদের আকুল আবেদন পৌঁছাইয়া দিতে গলা ফাটাইয়া সমস্বরে চিৎকার করিতে লাগিল। যাহার শুভাগমনের জন্য এত ভয়, এত হাঁকডাক, এত উদ্যোগ আয়োজন, সেই মহাতরঙ্গ আসিয়া পড়িলেন।
একটা প্রকাণ্ড গোছের ওলট পালটের মধ্যে হরবল্লভের মতো আমারও প্রথমটা মনে হইল নিশ্চয়ই আমরা ডুবিয়া গেছি, সুতরাং দুর্গানাম করিয়া আর কি হইবে। আশেপাশে উপরে নিচে চারিদিকেই কালো জল। জাহাজ শুদ্ধ সবাই যে পাতালের রাজবাড়িতে নিমন্ত্রণ খাইতে চলিয়াছি তাহাতে কোনো সন্দেহ নাই। এখন ভাবনা শুধু এই যে খাওয়া দাওয়াটা তথায় কি জানি কী রূপ হইবে। কিন্তু কিন্তু মিনিটখানেক পরেই দেখা গেল না, ডুবি নাই, জাহাজ শুদ্ধ আবার জলের উপরে ভাসিয়া উঠিয়াছি। অতপর তরঙ্গের পর তরঙ্গেরও আর শেষ হয় না, আমাদের নাগরদোলা চাপারও আর সমাপ্তি হয় না। এতক্ষণে টের পাইলাম কেন কাপ্তেন সাহেব মানুষগুলোকে জানোয়ারের মতো গর্তে পুড়িয়া চাবি বন্ধ করিয়াছেন। ডেকের উপর দিয়া মাঝে মাঝে যেন জলের স্রোত বহিয়া যাইতে লাগিল। আমার নিচে হাঁস মুরগিগুলা বার কতক ঝটপট করিয়া এবং ভেড়াগুলা কয়েকবার ম্যাঁ ম্যাঁ করিয়া ভবলীলা সাঙ্গ করিল। আমি শুধু তাহাদের উপরতলা আশ্রয় করিয়া লোহার খুঁটি সবলে জড়াইয়া ধরিয়া ভবলীলা বজায় করিয়া চলিলাম। কিন্তু এখন আর এক প্রকারের বিপদ জুটিল। শুধু যে জলের ছাট ছুঁচের মতো গায়ে বিঁধিতে লাগিল তাই নয়, সমস্ত জামা কাপড় ভিজিয়া প্রচণ্ড বাতাসে এমনি শীত করিতে লাগিল যে দাঁতে দাঁতে ঠক ঠক করিয়া বাজিতে লাগিল। মনে হইল জলে ডোবার হাত হইতে যদি বা সম্প্রতি নিস্তার পায়, নিমোনিয়ার হাত হইতে পরিত্রাণ পাইব কী রূপে। এইভাবে আরও কিছুক্ষণ বসিয়া থাকিলে যে পরিত্রাণ পাওয়া সত্যই অসম্ভব হইয়া পড়িবে তাহা নিঃসংশয়ে অনুভব করিলাম। সুতরাং যেমন করিয়া হোক এ স্থান পরিত্যাগ করিয়া এমন কোথাও আশ্রয় লইতে হইবে যেখানে জলের ছাট বল্লভের ফলার মতো গায়ে বেঁধে না। একবার ভাবিলাম ভেড়ার খাঁচার মধ্যে ঢুকিয়া পড়িলে কীরূপ হয়, কিন্তু তাই বা কতটুকু নিরাপদ। তার মধ্যে যদি সেইরূপ লোনা জলের স্রোত ঢুকিয়া পড়ে তো নিতান্তই যদি না ম্যাঁ ম্যাঁ করি মা করিয়াও অন্তত ইহলীলা সমাপ্ত করিতে হইবে। শুধু এক উপায় আছে, জাহাজের পার্শ্ব পরিবর্তনের মধ্যে ছুট দিবার একটু অবকাশ পাওয়া যায়। অতএব এই সময়টুকুর মধ্যে আর কোথাও গিয়া যদি ঢুকিয়া পড়িতে পারি হয়তো বাঁচিতেও পারি। যে কথা সেই কাজ। কিন্তু খাঁচা হইতে অবতরণ করিয়া 3 বার ছুটিয়া ও 3 বার বসিয়া যদি বা সেকেন্ড ক্লাস কেবিনের দ্বারে গিয়া উপস্থিত হইলাম, দ্বার বন্ধ। লোহার কপাট হাজার ঠেলাঠেলিতেও পথ দিল না। সুতরাং আবার সেই পথ তেমনি করিয়া অতিক্রম করিয়া ফার্স্ট ক্লাসের দোরগোড়ায় আসিয়া হাজির হইলাম। এবার ভাগ্যদেবতা সুপ্রসন্ন হইয়া একটা নিরালা ঘরের মধ্যে আশ্রয় দিলেন। লেশমাত্র দ্বিধা না করিয়া কপাট বন্ধ করিয়া দিয়া খাটের উপর ঝুপ করিয়া শুইয়া পড়িলাম। রাত্রি 12টার মধ্যেই ঝড় বৃষ্টি থামিয়া গেল বটে, কিন্তু পরদিন ভোরবেলা পর্যন্ত সমুদ্রের রাগ পড়িল না। আমার জিনিসপত্রের এবং সহযাত্রীদের অবস্থা কি হইল, বিশেষ করিয়া মিস্ত্রিমশাই সস্ত্রী কি করিয়া রাত্রি অতিবাহিত করিলেন জানিবার জন্য সকালবেলা নিচে নামিয়া গেলাম। নন্দ কাল একটু রসিকতা করিয়াই বলিয়াছিল, মশাই 32.5 ভাজার মতো আমরা মিশিয়ে গিয়েছিলাম, এইমাত্র যে যার কোটে ফিরে এসেছি। আজিকার মিশামিশি 32.5 ভাজায় চলে কি না জানি না, কিন্তু এখনও পর্যন্ত কেহই যে কাহারও নিজের কোটে ফিরিয়া আসিতে পারেন নাই তাহা স্বচক্ষে দেখিলাম। তাহাদের অবস্থা দেখিলে সত্যই কান্না পায়। এই 300-400 যাত্রীর মধ্যে সমর্থ থাকা তো দূরের কথা, বোধ করি অক্ষত কেহই ছিল না। মেয়েরা শিলের ওপর নোড়া দিয়া যেমন করিয়া বাটনা বাটে, কল্লোকার সাইক্লোন এই 300-400 লোক দিয়া ঠিক তেমনি করিয়া সারা রাত্রি বাটনা বাটিয়াছে। সমস্ত জিনিসপত্র বাক্স পেঁটরা লইয়া এই লোকগুলি সমস্ত রাত্রি জাহাজের এধার হইতে ওধার গড়াইয়া বেড়াইয়াছে। বমি এবং অনুরূপ আর 2টা প্রক্রিয়া এত করিয়াছে যে দুর্গন্ধে দাঁড়ানো ভার। এখন ডাক্তারবাবু জাহাজের মেথর ও খালাসিদের লইয়া ইহাদের পঙ্কোদ্ধার করিবার ব্যবস্থা করিতেছেন। ডাক্তারবাবু আমার আপাদমস্তক বারবার নিরীক্ষণ করিয়া বোধ করি আমাকে সেকেন্ড ক্লাসের যাত্রী ঠিক করিয়াছিলেন। তথাপি অত্যন্ত আশ্চর্য হইয়া বলিলেন, মশাইকে তো খুব তাজা দেখাচ্ছে,
বোধ করি একটা হ্যামক পেয়েছিলেন না? হ্যামক কোথায় পাবো মশাই, পেয়েছিলাম একটা ভেড়ার খাঁচা, তাই তাজা দেখাচ্ছে। ডাক্তারবাবু হাঁ করিয়া চাহিয়া রহিলেন। বলিলাম, হ্যাঁ ডাক্তারবাবু, অধম এই নরকুণ্ডেরই যাত্রী, কিন্তু দুর্বল বলিয়া এখানে ঢুকিতে পারি নাই। শুরু হইতে ডেকের উপরেই ছিলাম। কাল সাইক্লোনের খবর পাইয়া খানিকটা সময় ভেড়ার খাঁচার উপরে বসিয়া আর বাকি রাত্রিটা ফার্স্ট ক্লাসের একটা ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করিয়া আত্মরক্ষা করিয়াছি। কি বলেন, অন্যায় করিয়াছি কি? সমস্ত ইতিহাস শুনিয়া ডাক্তারবাবু এমনি খুশি হইয়া গেলেন যে তৎক্ষণাৎ তাঁর নিজের ঘরের মধ্যে বাকি 2 দিন কাটাবার জন্য সাদরে আমন্ত্রণ করিলেন। অবশ্য সে আমন্ত্রণ আমি গ্রহণ করিতে পারি নাই, শুধু ডেক চেয়ারটা তাহার লইয়াছিলাম। দুপুরবেলা ক্ষুধার তাড়নে নির্জীবের মতো এই কেদারাটার উপরে পড়িয়া ব্রহ্মাণ্ডের খাদ্যবস্তুর চিন্তা করিতেছি। কোথায় গিয়া কি ফন্দি করিলে যে কিঞ্চিত খাদ্য মিলিবে, সেই দুর্ভাবনায় মগ্ন হইয়া আছি। এমন সময়ে খিদিরপুরের সেই মুসলমান দর্জিদের একজন আসিয়া কহিল, বাবু মশাই, একটি বাঙালি মেয়ে লোক আপনাকে ডাকতেছে। মেয়ে লোক? বুঝিলাম ইনি টগর। কেন যে ডাকিতেছেন তাহা অনুমান করা কঠিন হইল না। নিশ্চয়ই মিস্ত্রির সঙ্গে স্বামী স্ত্রীর সত্য সাব্যস্ত ব্যাপারে আবার মতভেদ ঘটিয়াছে। কিন্তু আমাকে কেন? ট্রায়াল বাই অর্ডিয়াল ছাড়া বাহিরের লোক আসিয়া কোনোদিন যে ইহার মীমাংসা করিয়া দিয়াছে তাহা মনে করাও তো শক্ত। বলিলাম, ঘণ্টাখানেক পরে যাব, বলগে। লোকটি কুণ্ঠিতভাবে কহিল, না বাবু মশাই, বড় কাতর হয়ে ডাকতেছে। কাতর? কিন্তু টগর তো আমার কাতর হবার মানুষ নয়। জিজ্ঞাসা করিলাম, পুরুষ মানুষটি কি করছে? লোকটি কহিল, তেনার বেমারির জন্যেই তো ডাকতেছে। বেমারি হওয়া কিছুই আশ্চর্য নয়, কাজেই উঠিলাম। লোকটি সঙ্গে করিয়া আমাকে নিচে লইয়া গেল। অনেক দূরে এক কোণে কতকগুলা কাছি বিড়ার মতো করিয়া রাখা ছিল। তাহারই আড়ালে একটি 22-23 বছরের বাঙালি মেয়ে যে বসিয়াছিল তাহা একদিনও আমার চোখে পড়ে নাই। কাছেই একখানি ময়লা শতরঞ্চির উপরে এই বয়সেরই একটি অত্যন্ত ক্ষীণকায় যুবক মরার মতো চোখ বুজিয়া পড়িয়া আছে। অসুখ ইহারই। আমি নিকটে আসিতে মেয়েটি আস্তে আস্তে মাথার কাপড়টা টানিয়া দিল, কিন্তু আমি ইহার মুখ দেখিতে পাইলাম। সে খুব সুন্দর বলিলে তর্ক উঠিবে, কিন্তু তাহা অবহেলা করিবার জিনিস নয়, কারণ বড় কপাল স্ত্রীলোকের সৌন্দর্যের তালিকার মধ্যে স্থান পায় না জানি, কিন্তু এই তরুণীর প্রশস্ত ললাটের উপর এমন একটু বুদ্ধি ও বিচারের ক্ষমতা ছাপ মারা দেখিতে পাইলাম, যাহা কদাচিৎ দেখিয়াছি। আমার অন্নদা দিদির কপালও বড় ছিল, অনেকটা যেন তাঁর মতোই। সিঁথায় সিঁদুর ডগডগ করিতেছে, হাতে নোয়া ও শাঁখা, আর কোনো অলঙ্কার নাই। পরনে একখানি নিতান্ত সাদাসিধা রাঙা পেড়ে শাড়ি। পরিচয় নাই, অথচ এমন সহজভাবে কথা কহিলেন যে বিস্মিত হইয়া গেলাম। কহিলেন, আপনার সঙ্গে ডাক্তারবাবুর তো আলাপ আছে, একবার ডেকে আনতে পারেন? বলিলাম, আলাপ আজই হয়েছে, তবে মনে হয় ডাক্তারবাবু লোক ভালো, কিন্তু কি প্রয়োজন? তিনি বলিলেন, ডাকলে যদি ভিজিট দিতে হয় তো কাজ নেই, ইনি না হয় কষ্ট করে উপরেই যাবেন, বলিয়া সেই রুগ্ন লোকটিকে দেখাইয়া দিলেন। আমি চিন্তা করিয়া বলিলাম, জাহাজের ডাক্তারকে ডাকলে বোধ করি কিছু দিতে হয় না, কিন্তু সে যাই হোক, এর হয়েছে কি? আমি মনে করিয়াছিলাম লোকটি এর স্বামী, কিন্তু স্ত্রীলোকটির কথায় যেন সন্দেহ হইল। লোকটির মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া জিজ্ঞাসা করিলেন, বাড়ি থেকেই তোমার পেটের অসুখ ছিল না? লোকটি মাথা নাড়িলে তিনি মুখ তুলিয়া কহিলেন, হ্যাঁ, এর পেটের অসুখ দেশেতেই হয়েছিল, কাল থেকে জ্বর হয়েছে। এখন দেখছি জ্বর খুব বেশি, একটা কিছু ওষুধ না দিলেই নয়। আমি নিজেও হাত দিয়া লোকটির গায়ের উত্তাপ অনুভব করিয়া দেখিলাম বাস্তবিকই খুব জ্বর। ডাক্তার ডাকিতে উপরে চলিয়া গেলাম। ডাক্তারবাবু নিচে আসিয়া রোগ পরীক্ষা করিয়া ঔষধপত্র দিয়া কহিলেন, চলুন শ্রীকান্তবাবু, ঘরে গিয়ে 2 গল্প গাছা করা যাক। ডাক্তারবাবু লোকটি চমৎকার, তাহার ঘরে লইয়া গিয়া কহিলেন, চা খান তো?
বললাম, হ্যাঁ। বিস্কুট? হ্যাঁ, তাও খায়। আচ্ছা। খাওয়া দাওয়া সমাপ্ত হইবার পর দুজনে মুখোমুখি দুখানা চেয়ারে বসিলে ডাক্তারবাবু কহিলেন, আপনি জুটলেন কি করে? বলিলাম, স্ত্রীলোকটি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। ডাক্তারবাবু বিজ্ঞের মতো মাথা নাড়িয়া বলিলেন, পাঠাবারই কথা। বিয়ে টিয়ে করেছেন? বলিলাম, না। ডাক্তারবাবু কহিলেন, তাহলে জুটে পড়ুন, নেহাত মন্দ হবে না। লোকটার ওই তো চেহারা, তাতে টাইফয়েডের লক্ষণ বলেই মনে হচ্ছে। যা হোক, বেশি দিন টিকবে না তা ঠিক। ইতিমধ্যে একটু নজর রাখবেন আর কোনো ব্যাটা না ভিড়ে যায়। অবাক হইয়া বলিলাম, আপনি এসব কি বলছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু কিছুমাত্র অপ্রতিভ না হইয়া কহিলেন, আচ্ছা, এই ছোঁড়াটা বার করে আনছে না ওকেই বার করে এনেছে? কি মনে হয় বলুন তো শ্রীকান্তবাবু? খুব ফরওয়ার্ড না, দিব্যি কথাবার্তা কয়। বলিলাম, এরকম ধারণা আপনার মনে কি করে এলো? ডাক্তারবাবু বলিলেন, প্রতি ট্রিপেই দেখি কি না একটা আছেই। গতবারেই তো বেলঘোরের একজোড়া ছিল। একবার বর্মায় গিয়ে পা দিন, তখন দেখবেন আমার কথাটা ঠিক কি না। বর্মার কথাটা যে তাঁর অনেকটাই সত্য তাহা পরে দেখিয়াছিলাম বটে, কিন্তু আপাতত সমস্ত মনটা বিতৃষ্ণায় যেন তিক্ত হইয়া উঠিল। ডাক্তারবাবুর নিকট বিদায় লইয়া একবার নন্দমিস্ত্রির খবর লইতে নিচে গেলাম। সপরিবার মিস্ত্রিমশাই তখন ফলাহারের আয়োজন করিতেছিল। একটা নমস্কার করিয়া প্রথমেই প্রশ্ন করিল, ওই মেয়ে মানুষটি কে মশাই? টগর শিরোপীরা বাবদে মাথায় একটা পাগড়ি বাঁধিতেছিল। ফোঁস করিয়া গর্জাইয়া উঠিল, তোমার সে খবরে কাজ কি শুনি? মিস্ত্রি আমাকে মধ্যস্থ মানিয়া কহিল, দেখলেন মশাই, দেখলেন এই মাগির ছোট মন, কে বাঙালি মেয়েটা রেঙ্গুনি যাচ্ছে, খবরটা নিতেও দোষ। টগর শিরোপীরা ভুলিয়া পাগড়িটা ফেলিয়া দিয়া আমার মুখপানে চাহিল। সেই দুটি গোচক্ষু বিস্ফারিত করিয়া কহিল, মশাই, এই টগর বষ্টমীর হাত দিয়ে ওর মতো কত গন্ডা মিস্ত্রি মানুষ হয়ে গেল, এখন ও আমার চোখে ধুলো দেবে? আরে তুই ডাক্তার না বদ্যি যে যে একটু জল আনতে গেছি অমনি ছুটে দেখতে গেছিস? কেন, কে ও? ভালো হবে না বলে দিচ্ছি মিস্ত্রি, আর যদি ওদিকে যেতে দেখি তো তোমারই একদিন কি আমারই একদিন। নন্দ মিস্ত্রিও গরম হইয়া কহিল, তোর কি আমি পোষা বাঁদর যে যেদিকে শিকল ধরে নিয়ে যাবি সেই দিকে যাব? আমার ইচ্ছে হলে আবার গিয়ে বেচারাকে দেখে আসবো, তুই যা পারিস তা করিস বলিয়া ফলাহারে মন দিল। টগরও শুধু একটা আচ্ছা বলিয়া তাহার পাগড়ি বাঁধিতে প্রবৃত্ত হইল। আমিও প্রস্থান করিলাম। ভাবিতে ভাবিতে গেলাম, এমনি করিয়া ইহারা 20 বৎসর কাটাইয়াছে। অনেক পোর খাইয়া টগর এটা বুঝিয়াছে যে যেখানে সত্যকার বন্ধন নাই সেখানে এতটুকু রাস শিথিল করিলে চলিবে না, ঠকিতেই হইবে। হয় অহর্নিশি সতর্ক হইয়া জোর করিয়া দখল বজায় রাখিতে হইবে, না হয় যৌবনের মতো নন্দমিস্ত্রিও একদিন অজ্ঞাতসারে খসিয়া পড়িবে। কিন্তু যাহাকে উপলক্ষ করিয়া টগরের এই বিদ্বেষ, ডাক্তারবাবুর এমন কুৎসিত তীব্র কটাক্ষ, সে কে এবং কি? টগর কহিয়াছিল, এই কাজ করিয়া সে নিজে চুল পাকাইয়াছে। তাহার চক্ষে ধুলি দিবে এমন মেয়ে মানুষ আছে কোথায়? ডাক্তারবাবু মন্তব্য প্রকাশ করিয়াছিলেন, এই কাণ্ড নিত্য দেখিয়া তাঁর চোখে দিব্যদৃষ্টি আসিয়াছে। আজ ভুল করিলে এমন চোখ তিনি উপড়াইয়া ফেলিতে রাজি আছেন। এমনিই বটে। অপরকে বিচার করিতে বসিয়া কোনো মানুষকেই কখনো বলিতে শুনি নাই সে অন্তর্যামী নয়, কিংবা তাহার ভ্রম প্রমাদ কখনো হয়। সবাই কহে মানুষ চিনিতে তাহার জোড়া নাই এবং এ বিষয়ে সে একটি পাকা জহুরি। অথচ সংসারে কে কবে যে নিজের মনটাকেই চিনিতে পারিয়াছে তাহাই তো জানি না। তবে আমার মতো যে কেহ কখনো কঠিন ঘা খাইয়াছে তাহাকে সাবধান হইতেই হয়। সংসারে অন্নদাদিদিও যখন থাকে তখন বুদ্ধির অহংকারে পরকে মন্দ ভাবিয়া বুদ্ধিমান হওয়ার চেয়ে ভালো ভাবিয়া নির্বোধ হওয়াতেই যে মোটের উপর বুদ্ধির দামটা বেশি পাওয়া যায় সে কথা তাহাকে মনে মনে স্বীকার করিতেই হয়। তাই এই দুটি পরম বিজ্ঞ নরনারীর উপদেশ অভ্রান্ত বলিয়া অসংকোচে গ্রহণ করিতে পারিলাম না। কিন্তু
ডাক্তারবাবু বলিয়াছিলেন, অত্যন্ত ফরওয়ার্ড। তা বটে। এই কথাটাই শুধু আমাকে থাকিয়া থাকিয়া খোঁচা দিতে লাগিল। অনেক রাত্রে আবার ডাক পড়িল। এইবার এই স্ত্রীলোকটির পরিচয় পাইলাম। নাম শুনিলাম অভয়া, উত্তর রাঢ়ী কায়স্থ, বাড়ি বালুচরের কাছে। যে ব্যক্তি পীড়িত হইয়া পড়িয়াছে সে গ্রাম সম্পর্কে ভাই হয়। নাম রোহিণী সিংহ। ঔষধে রোহিণীবাবুর যথেষ্ট উপকার হইয়াছে এই বলিয়া আরম্ভ করিয়া অভয়া অল্প সময়ের মধ্যেই আমাকে আত্মীয় করিয়া লইল। অথচ স্বীকার করিতেই হইবে যে আমার মনের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও একটা কঠোর সমালোচনার ভাবই বরাবর জাগ্রত ছিল। তথাপি এই স্ত্রীলোকটির সমস্ত আলাপ আলোচনার মধ্যে কোথাও একটা অসঙ্গতি বা অশোভন প্রগল্ভতা ধরিতে পারিলাম না। অভয়ার মানুষ বশ করিবার আশ্চর্য শক্তি। ইহারই মধ্যে শুধু যে সে আমার নামধাম জানিয়া লইল তাহা নয়, তাহার নিরুদ্দিষ্ট স্বামীকে যেমন করিয়া পারি খুঁজিয়া দিব তাহাও আমার মুখ দিয়া বাহির করিয়া লইল। তাহার স্বামী 8 বৎসর পূর্বে বর্মায় চাকরি করিতে আসিয়াছিল। বছর 2 তাহার চিঠিপত্র পাওয়া গিয়াছিল, কিন্তু এই 6 বৎসর আর কোনো উদ্দেশ নাই। দেশে আত্মীয় স্বজন আর কেহ নাই। মা ছিলেন, তিনিও মাসখানেক পূর্বে ইহলোক ত্যাগ করায় অভিভাবকহীন হইয়া বাপের বাড়িতে থাকা অসম্ভব হইয়া পড়ায় রোহিণী দাদাকে রাজি করিয়া বর্মায় চলিয়াছে। একটুখানি চুপ করিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা, এতটুকু চেষ্টা না করে কোনো মতে দেশের বাড়িতে পড়ে থাকলেই কি আমার ভালো কাজ হতো? তাছাড়া এ বয়সে দুর্নাম কিনতেই বা কতক্ষণ? জিজ্ঞাসা করিলাম, কেন তিনি এতকাল আপনার কোনো খোঁজ নেন না? কিছু জানেন? না, কিছুই জানি নে। তার পূর্বে কোথায় ছিলেন তা জানেন? জানি, রেঙ্গুনেই ছিলেন, বর্মা রেলওয়েতে কাজ করতেন। কিন্তু কত চিঠি দিয়েছি, কখনো জবাব পাইনি। অথচ একটা চিঠিও কোনো দিন আমার ফিরে আসেনি। প্রতিপত্রই যে অভয়ের স্বামী পাইয়াছে তাহা নিশ্চয়, কিন্তু কেন যে জবাব দেয় নাই তাহার সম্ভবত হেতু এইমাত্র ডাক্তারবাবুর কাছেই শুনিয়াছিলাম। অনেক বাঙালি সেখানে গিয়া কোনো সুন্দরী ব্রহ্মরমণী লইয়া আবার নূতন করিয়া ঘর সংসার পাতে। এমনও অনেকে আছে যাহারা সারা জীবন আর কখনো দেশে ফিরিয়াও যায় না। আমাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া অভয়া প্রশ্ন করিল, তিনি বেঁচে নেই তাই কি আপনার মনে হয়? ঘাড় নাড়িয়া কহিলাম, বরং ঠিক তার উল্টো। তিনি যে বেঁচে আছেন এ কথা আমি শপথ করে বলতে পারি। খপ করিয়া অভয়া আমার পায়ে হাত দিয়া হাতটা মাথায় ঠেকাইয়া কহিল, আপনার মুখে ফুল চন্দন পড়ুক শ্রীকান্তবাবু, আমি আর কিছুই চাই না, তিনি বেঁচে থাকলেই হলো। আমি পুনরায় মৌন হইয়া রহিলাম। অভয়া নিজেও কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, আপনি কি ভাবছেন আমি জানি। জানেন? জানি নে। আপনি পুরুষ মানুষ হয়ে ভাবতে পারলেন, আর আমার মেয়ে মানুষের মনে সে ভয় হয়নি। তা হোক, আমি ভয় করি নে। আমি সতীন নিয়ে খুব ঘর করতে পারবো। তথাপি চুপ করিয়া রহিলাম। কিন্তু আমার মনের কথা অনুমান করিতে এই বুদ্ধিমতী নারীর লেশমাত্র বিলম্ব হইল না। কহিল, আপনি ভাবছেন আমি ঘর করতে রাজি হলেই তো হলো না, আমার সতীন রাজি হবে কি না, এই তো? বাস্তবিক আশ্চর্য হইয়া গেলাম। বলিলাম, বেশ, তাই যদি হয় তো কি করবেন? এইবার অভয়ার চোখ দুটি ছলছল করিয়া উঠিল। আমার মুখের প্রতি সজল দৃষ্টি নিবদ্ধ করিয়া কহিল, সে বিপদে আপনি একটু আমাকে সাহায্য করবেন শ্রীকান্তবাবু। আমার রোহিণী দাদা বড্ড সাদাসিধে ভালো মানুষ, তার দ্বারা তো তখন তো কোনো উপকারই হবে না। সম্মত হইয়া বলিলাম, সাধ্য থাকলে নিশ্চয়ই করব, কিন্তু এসব বিষয়ে বাইরের লোক দিয়ে কাজ তো প্রায় হয়ই না, বরং অকাজই বেড়ে যায়। সে কথা সত্যি বলিয়া অভয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। পরদিন বেলা 11-12টার মধ্যে জাহাজ রেঙ্গুনে পৌঁছিবে। কিন্তু ভোর না হইতেই সমস্ত লোকের মুখে চোখে একটা ভয় ও চাঞ্চল্যের চিহ্ন দেখা দিল। চারিদিক হইতে একটা অস্ফুট শব্দ কানে আসিতে লাগিল, কোয়ারেন্টিন। খবর লইয়া জানিলাম কোয়ারেন্টিন কথাটা কোয়ারেন্টাইন। তখন প্লেগের ভয়ে বর্মা গভর্নমেন্ট অত্যন্ত সাবধান।
শহর হইতে 8-10 মাইল দূরে একটা চড়ায় কাঁটাতারের বেড়া দিয়া খানিকটা স্থান ঘিরিয়া লইয়া অনেকগুলি কুঁড়ে ঘর তৈয়ারি করা হইয়াছে। ইহারই মধ্যে সমস্ত ডেকের যাত্রীদের নির্বিচারে নামাইয়া দেওয়া হয়। 10 দিন বাস করার পর তবে ইহারা শহরে প্রবেশ করিতে পায়। তবে যদি কাহারও কোনো আত্মীয় শহরে থাকে এবং সে পোর্ট হেলথ অফিসারের নিকট হইতে কোনো কৌশলে ছাড়পত্র জোগাড় করিতে পারে, তাহা হইলে অবশ্য আলাদা কথা। ডাক্তারবাবু আমাকে তাহার ঘরের মধ্যে ডাকিয়া লইয়া বলিলেন, শ্রীকান্তবাবু, একখানা চিঠি জোগাড় না করে আপনার আসা উচিত ছিল না। কোয়ারেন্টাইনে নিয়ে যেতে এরা মানুষকে এত কষ্ট দেয় যে কসাইখানার গরু ছাগল ভেড়াকেও এত কষ্ট সইতে হয় না। তবে এই ছোটো লোকেরা কোনো রকমে সইতে পারে, শুধু ভদ্রলোকদেরই মর্মান্তিক ব্যাপার। একে তো মুটে নেই, নিজের সমস্ত জিনিস নিজে কাঁধে করে একটা সরু সিঁড়ি দিয়ে নামাতে ওঠাতে হয়, তত দূরে বয়ে নিয়ে যেতে হয়। তারপরে সমস্ত জিনিসপত্র সেখানে খুলে ছড়িয়ে স্টিমে ফুটিয়ে লণ্ডভণ্ড করে ফেলে। মশাই, এই রোদের মধ্যে কষ্টের আর অবধি থাকে না। অত্যন্ত ভীত হইয়া বলিলাম, এর কি কোনো প্রতিকার নেই ডাক্তারবাবু? তিনি ঘাড় নাড়িয়া বলিলেন, না, তবে ডাক্তার সাহেব জাহাজে উঠলে একবার আপনার জন্য বলে দেখব, তাঁর কেরানিবাবুটি যদি আপনার ভার নিতে রাজি। কিন্তু কথাটা তাঁর ভালো করিয়া শেষ না হইতেই বাহিরে এমন একটা কাণ্ড ঘটিল, যাহা স্মরণ হইলে আজও লজ্জায় মরিয়া যায়। একটা গোলমাল শুনিয়া দুইজনেই ঘরের বাহিরে আসিয়া দেখি, জাহাজের সেকেন্ড অফিসার 6-7 জন খালাসিকে এলো পাথারি লাথি মারিতেছে এবং বুটের চোটে যে যেখানে পারিতেছে পলায়ন করিতেছে। এই ইংরাজ যুবকটি অত্যন্ত উদ্ধত বলিয়া বোধ করি ডাক্তারবাবুর সহিত ইতিপূর্বে কোনো দিন বচসা হইয়া থাকিবে। আজও কলহ হইয়া গেল। ডাক্তারবাবু ক্রুদ্ধ হইয়া বলিলেন, তোমার এইরূপ ব্যবহার অত্যন্ত গর্হিত। একদিন এর জন্য তোমাকে দুঃখ পাইতে হইবে, তাহা বলিয়া দিতেছি। লোকটা ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কেন? ডাক্তারবাবু বলিলেন, এভাবে লাথি মারা ভারী অন্যায়। লোকটা জবাব দিল, মার ছাড়া ক্যাটল সিধা হয়। ডাক্তারবাবু একটু স্বদেশী, তাই উত্তেজিত হইয়া বলিতে লাগিলেন, এরা জানোয়ার নয়, গরিব মানুষ। আমাদের দেশি লোকেরা নম্র এবং শান্ত বলিয়াই কাপ্তান সাহেবের কাছে তোমার নামে অভিযোগ করে না, এবং তুমিও অত্যাচার করিতে সাহস করো। হঠাৎ সাহেবের মুখ অকৃত্রিম হাসিতে ভরিয়া গেল। ডাক্তারের হাতটা টানিয়া আঙুল দিয়া দেখাইয়া কহিল, লুক ডক্টর, দে আর ইয়োর কান্ট্রিম্যান, ইউ ওয়াট টু বি প্রাউড অফ দেম। চাহিয়া দেখি কয়েকটা উঁচু পিপার আড়ালে দাঁড়াইয়া এই লোকগুলো দাঁত বাহির করিয়া হাসিতেছে এবং গায়ের ধুলা ঝাড়িতেছে। সাহেব একগাল হাসিয়া ডাক্তারবাবুর মুখের উপর দুহাতের বুড়া আঙুল দুটা নাড়িয়া দিয়া আঁকিয়া বাঁকিয়া শীষ দিতে দিতে প্রস্থান করিল। জয়ের গর্ব তাহার সর্বাঙ্গ দিয়া যেন ফুটিয়া পড়িতে লাগিল। ডাক্তারবাবুর মুখখানা লজ্জায়, ক্ষোভে, অপমানে কালো হইয়া গেল। দ্রুতপদে অগ্রসর হইয়া গিয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিলেন, বেহায়া বেটারা, দাঁত বার করে হাসছিস যে? এইবার এতক্ষণে দেশি লোকের আত্মসম্মানবোধ ফিরিয়া আসিল। সবাই একযোগে হাসি বন্ধ করিয়া চড়া কণ্ঠে জবাব দিল, তুমি ডাক্তারবাবু, বেটা বলবার কে? কারো কর্য করে খাইয়ে হাসতেছি মোরা। আমি জোর করিয়া টানিয়া ডাক্তারবাবুকে তাঁর ঘরে ফিরাইয়া আনিলাম। তিনি চৌকির উপর ধপ করিয়া বসিয়া পড়িয়া শুধু বলিলেন, উহ। আর দ্বিতীয় কথা তাঁর মুখ দিয়া বাহির হইল না, হওয়াও অসম্ভব ছিল। বেলা 11টার সময় কোয়ারেন্টাইনের কাছাকাছি একটা ছোট স্টিমার আসিয়া জাহাজের গায়ে ভিড়িল। এইখানি করিয়াই নাকি সমস্ত ডেকের যাত্রীদের সেই ভয়ানক স্থানে লইয়া যাইবে। জিনিসপত্র বাঁধা ছাঁধার ধুম পড়িয়া গিয়াছে। আমার তাড়া ছিল না, কারণ ডাক্তারবাবুর লোক এইমাত্র জানাইয়া গেছে যে আমাকে আর সেখানে যাইতে হইবে না। নিশ্চিন্ত হইয়া যাত্রী ও খালাসিদের চেঁচামেচি, দৌড়ঝাঁপ, কতকটা অন্যমনস্কের মতো নিরীক্ষণ করিতেছিলাম। হঠাৎ পিছনে একটা শব্দ শুনিয়া ফিরিয়া দেখি অভয়া দাঁড়াইয়া। আশ্চর্য হইয়া কহিলাম, আপনি এখানে যে? অভয়া কহিল, কই, আপনি জিনিসপত্র গুছিয়ে নিলেন না? বলিলাম, না, আমার এখন একটু দেরি আছে, আমাকে ওখানে যেতে হবে না, একেবারে শহরে গিয়েই নামব।
অভয়া কহিল, না না, শিগগির গুছিয়ে নিন। বলিলাম, আমার এখনও ঢের সময় আছে। অভয়া প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল, না সে হবে না, আমাকে ছেড়ে আপনি কিছুতেই যেতে পারবেন না। অবাক হইয়া বলিলাম, সে কি কথা, আমার তো ওখানে যাওয়া হতে পারে না। অভয়া বলিল, তাহলে আমারও না, আমি বরং জলে ঝাঁপিয়ে পড়ব, তবু কিছুতেই এমন নিরাশ্রয় হয়ে ও জায়গায় যাব না। ওখানকার সব কথা শুনেছি। বলিতে বলিতেই তাহার চোখ দুটি জলে টলটল করিয়া উঠিল। আমি হতবুদ্ধি হইয়া বসিয়া রহিলাম। এ কে যে এমন জোর করিয়া তাহার জীবনের সঙ্গে আমাকে ধীরে ধীরে জড়াইয়া তুলিতেছে। সে আঁচলে চোখ মুছিয়া কহিল, আমাকে একলা ফেলে চলে যাবেন, এত নিষ্ঠুর আপনি হতে পারেন আমি ভাবতেও পারি না। উঠুন, নিচে চলুন। আপনি না থাকলে ওই রোগা মানুষটিকে নিয়ে আমি একলা মেয়ে মানুষ কি করব বলুন তো। নিজের জিনিসপত্র লইয়া যখন ছোট স্টিমারে উঠিলাম, তখন ডাক্তারবাবু উপরের ডেকে দাঁড়াইয়াছিলেন। হঠাৎ আমাকে এই অবস্থায় দেখিয়া তিনি চিৎকার করিয়া হাত নাড়িয়া বলিতে লাগিলেন, না না, আপনাকে যেতে হবে না, ফিরুন ফিরুন, আপনার হুকুম হয়েছে, আপনি। আমি হাত নাড়িয়া চেঁচাইয়া কহিলাম, অসংখ্য ধন্যবাদ, কিন্তু আর একটা হুকুমে আমাকে যেতেই হচ্ছে। সহসা বোধ করি তাহার দৃষ্টি অভয়া ও রোহিণীর উপর পড়িল। মুখ টিপিয়া হাসিয়া বলিলেন, তবে মিছিমিছি কেন আমাকে কষ্ট দিলেন, তার জন্যে ক্ষমা চাইছি। না না, তার দরকার নেই, আমি জানতাম। গুড বাই, চললুম বলিয়া ডাক্তারবাবু হাসি মুখে সরিয়া গেলেন।